আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাকা দিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, আমার নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনা মরিচ লাগবে কিনা। এঁটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে খেতে বলুক, কামনা বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। কবিতা পড়া শেষ করলাম, এখন বলতে হবে এই কবির নাম কি, লেখক কে, এটা আপনারা কমেন্টস করেন, জানান। আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি, আর দেরি করব না। দেখেন এখন, দেখেন একটু, যারা ভাবছেন যে স্যারের মাথায় তো চুল নাই, পেছন থেকে কেমন ফাঁকা ফাঁকা দেখা যায়, তারা একটু দেখেন কেমন চুল ছিল। তার মানে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে যে চুল পড়ে যেতে হবে, চুল পড়বে এমনটা আমি বলছি না, কিন্তু বলছি যে পড়াশোনা করলে গবেষণা করলে মাথায় কিন্তু একটু চুল কমবে, তার জন্য দুঃখ পাওয়া যাবে না। দেখেন এখানে আমি কয়েকটা ছবি দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের একটা ছবি। তখন আমি ওইরকমই ছিলাম যখন বিসিএস ভাইবা দিয়েছি। তখন অনেকে ভেবেছিল যত অল্প বয়সে চাকরি হবে কিনা, আমাকে বোর্ড থেকে হয়তো ফেল করাবে, কিন্তু আলহামদুলিল্লাহ পাশ করেছিলাম, প্রথম বিসিএস এ সফল হয়েছি। এরপরে দেখেন আমার বন্ধু নাসির উদ্দিন সুমন 38তম বিসিএস এ ক্যাডার হয়েছে, এখন পায়োনিয়ার মহিলা কলেজে রয়েছে। এবং আমার একজন বন্ধু ওমর ফারুক ফাহিম, সে এখন জজ মন্ত্রণালয়ে রয়েছে, আইন মন্ত্রণালয়ে। তো এটুকু বললাম একটু আপনাদের অনুপ্রেরণার জন্য, যাতে সবাই আমরা আরো পড়াশোনার প্রতি মনোযোগী হই। এখন আমি আরো একটু নাম পড়ছি, আপনারা সবাই একটু মেনশন করুন। মূল ক্লাসে চলে যাবো এক্ষুনি আমরা। জামালপুর থেকে দেখছে, কেমন আছেন, ভালো আছি। মনি মুক্তা দেখছে, আসসালামু আলাইকুম। বিএম মাসুম, তাহানা ইসলাম, এমএসটি সুরমা, শাবনূর, মাসুরা খাতুন বলছে কি লাগবে স্যার বলেন। জামাল উদ্দিন, সময় লিপিকার, আলহামদুলিল্লাহ অসংখ্য কমেন্টস আপনার থেকে আসছে। আমরা আর দেরি করছি না, বেশ খানিকটা সময় নিয়েছি শুরু করার জন্য। আপনাদের সবার ভালোবাসা পাচ্ছি, আপনাদের সবার রেসপন্স পাচ্ছি। এখন আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আপনাদের কুইজ অবশ্যই আপনারা উত্তর দিবেন যে কবিতাটি পড়েছি এই কবিতার লেখক কে। দেখেন আমাদের খুব সহজ একটি প্রশ্ন, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? এটা আপনারা উত্তর করবেন, আমি উত্তরগুলো পড়বো এবং একটু ব্যাখ্যা করব পরে, খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন নাই। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসেছে, বারংবার এসেছে। এখন আপনারা বলেন সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে বলেন। আমরা যৌগিক স্বরধ্বনি কি সেটা যদি একটু বলি তাহলে আমাদের ভালো সুবিধা হয়। আমরা যদি বলি যে যৌগিক স্বরধ্বনিগুলো এমন, যাই, আও, ওই, এরকম যৌগিক স্বরধ্বনিগুলো এমন হবে। যেমন যদি বলি আমি যাই, যদি বলি খাও, এখন বলছি বই, যৌগিক স্বরধ্বনিগুলো এমন হয়। তাহলে আমাদের মোট কয়টা এমন যৌগিক স্বরধ্বনি রয়েছে, এটা আমাদের উত্তর করতে হবে। সবাই একটু কমেন্টস করেন, বলেন কি হবে উত্তর। বিএম মাসুম বলছে ক হবে। স্যার আপনার ক্লাস মিস করছি, মণিমুক্তা বলছে মিস করছে। রোকসানা আক্তার, মিস করা তো বেশি যাবে না, তাহলে তো আবার বউ রাগ করবে এত মিস করলে। মিস করছেন স্যারের ক্লাস মিস করছেন, সেটা থ্যাংক ইউ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ সবাই কমেন্ট করছে। 25টা সঠিক উত্তর হবে, 25টা ম্যাক্সিমাম উত্তর সঠিক হয়েছে। সঠিক উত্তর হবে 25টা। তাহলে একের খ উত্তর আমাদের, একের খ। এরপরে তাহলে আমাদের যদি এরকম প্রশ্ন আসে এখান থেকে, যে আমাদের একটা প্রশ্ন আসবে যে যৌগিক যৌগিক স্বর জ্ঞাপক, যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ কয়টি? তখন কি হবে উত্তর বলেন, যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ কয়টি?
তখন আমাদের উত্তর হবে হচ্ছে দুটি। যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ দুইটি, সেটা হচ্ছে ওই এবং ও। তাহলে ও যোগ রস্বই এবং ও যোগ রস্য উ, এটা হচ্ছে ভাঙলে এটা আসে। আশা করছি আপনারা এটা পারবেন। খুব সহজ একটি প্রশ্ন ছিল। ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছেন মিতা সরকার, সাবিনা ইয়াসমিন, মাহমুদা এবং কুলসুম। আসসালামু আলাইকুম। জামাল উদ্দিন, সাইনি ইসলামকে মেনশন করছে মাহমুদা, আরিশা, আয়মা, অসংখ্য ধন্যবাদ। সবাই সঠিক উত্তর দিয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে চলে যাই। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? এটা খুবই সহজ একটি প্রশ্ন, আপনারা উত্তর করবেন। আমি কিছু আপনাদের সাথে সহযোগিতা করব, কিছু হিন্টস দিব, আপনারা এটার সঠিক উত্তর করবেন। দেখেন, ইংরেজিতে বহু বহু আছে শব্দ, আমরা জানি, সেটা বলছি না। আমাদের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে ফার্সি। দেখেন, ফার্সি শব্দ কোনটি এবং ফরাসি শব্দ কোনটি, এটা নিয়ে আমাদের সমস্যা হয়। আপনারা উত্তর করেন কোনটা সঠিক উত্তর হবে। উত্তর করেন ফার্সি শব্দ বলতে আমরা ইরান দেশকে বুঝি, ইরানের ভাষা হচ্ছে ফার্সি। এবং ফরাসি বলতে আমরা ফ্রান্সকে বুঝি, ফ্রান্স, এটা ফ্রান্স হবে। তাহলে ফরাসি এটা কোনটা হবে উত্তর, আপনারা বলেন, আমি কিছুটা আপনাদের হেল্প করছি। ফরাসি সঠিক উত্তর ফরাসি, ম্যাক্সিমাম বলছে ফরাসি। সময় লিপিকর মাসুম, রোকসানা, এরপরে মেঘলা আকাশ, মণিমুক্তা, তারেন খান, অসংখ্য ধন্যবাদ। মেঘলা আকাশ বলছে ফরাসি হবে, সঠিক উত্তর হবে ফরাসি। তাহলে ফরাসি আর কি কি শব্দ আছে, আমরা কয়েকটা শব্দ নিই। যেমন যদি বলি আমরা ডিপো, তারপরে খুব গুরুত্বপূর্ণ শব্দ যেমন রেনেসা, রেনেসা। এরপরে যদি আমরা বলি সিনেমা, এই সিনেমা শব্দটাও কিন্তু এই ফার্সি শব্দ, ঠিক আছে। তারপরে ফরাসি শব্দ এবং এখানে আমাদের ভুল হলো, এটা ফার্সি, যেটা ফার্সি সেটা এখানে ফরাসি, এগুলো সব ফরাসি শব্দ। এবং ফার্সি শব্দ আমরা যদি বলি তাহলে বলতে হবে আমাদের নামাজ, রোজা, নামাজ, রোজা, এগুলো কিন্তু আমাদের ফরাসি শব্দ। ফরাসি শব্দ এগুলো ফার্সি শব্দ, এবং ফরাসি শব্দ ডিপো, রেস্তোরাঁ, সিনেমা, এগুলো। তাহলে যদি আমরা বলি তাহলে আরবি শব্দ কোনগুলো না, আমাদের পাশে যদি আমরা লিখি সালাত, তাহলে দেখেন সালাতটা কিন্তু হচ্ছে আরবি এবং নামাজ কিন্তু ফার্সি। আমাদের অনেক সময় ভুল হয় যে কোনটা ফার্সি এবং কোনটা আরবি, এটা একটু আপনারা খেয়াল রাখবেন, কোনটা ফার্সি কোনটা আরবি। তাহলে আমাদের নামাজ যদি বলি ফার্সি, তাহলে সালাত হচ্ছে আরবি। উলন্দাজ, উলন্দাজ হচ্ছে, আমরা দেখি উলন্দাজ শব্দ কি কি আছে, টেক্কা, তারপরে হরতন, এগুলো হলো টেক্কা, হরতন, এগুলো হলো মূলত উলন্দাজ শব্দ। তাহলে সবাই সঠিক উত্তর দিয়েছেন। ফরাসি মাহমুদা, মিতা, সাবিনা ইয়াসমিন, জামাল উদ্দিন, বিথি আক্তার, মাসুম বিল্লাহ, রোকসানা, অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর ম্যাক্সিমাম দিয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? এখানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দেবেন, খেয়াল করবেন। এই প্রশ্ন থেকে আমাদের একটা প্রশ্ন আসবে পরীক্ষায়, স্বাস্থ্য সহকারী ব্রাহ্মণবাড়িয়া 25 এসছে, কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষার জন্য এখান থেকে প্রশ্ন আসবেই বলা যায়। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, দেখেন কি উত্তর হবে আপনারা বলেন, আমি অন্যগুলো একটু বলছি। দেখেন, এটা প্রকাশিত হয়েছিল 1976 সালে প্রকাশিত হয়, এটা 1953 সালে প্রকাশিত হয়, এবং এটা 1962 সালে প্রকাশিত হয়। তাহলে এখন বলেন কোনটা সঠিক উত্তর হবে। আমি ব্যাখ্যা করব, কিন্তু আপনারা উত্তরগুলো করেন কোনটা সঠিক উত্তর হবে। তাহলে প্রথম আমরা এটার ব্যাখ্যা করি। পায়ের আওয়াজ পাওয়া যায়, প্রথম কাব্যনাট্য, প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। এবং কবর ভাষা আন্দোলনের উপর লেখা প্রথম নাটক, ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের উপর লেখা
নাটক হচ্ছে কবর, এবং রক্তাক্ত প্রান্তর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নাটক, রক্তাক্ত প্রান্তর। এবং এটা লেখা হয়েছিল 1900, যে আমরা জানি যে কায়িকবাদের একটা বিখ্যাত মহাকাব্যের নাম হলো মহাশ্মশান। এই মহাশ্মশান কাব্য অনুসরণে মনির চৌধুরী এই রক্তাক্ত প্রান্তর নাটক লিখেছিলেন। মহাশ্মশান অবলম্বনে রক্তাক্ত প্রান্তর, রক্তাক্ত প্রান্তর দেখিয়েছেন মনির চৌধুরী। চারিদিকে তিনি দেখছেন যুদ্ধ, মানুষের অস্থির অবস্থা, দেখছেন নাটকের নাম রক্তাক্ত প্রান্তর, কিন্তু কোথাও কোনো রক্ত নাই, যুদ্ধ নাই, শুধু যুদ্ধের একটা আবহ, মানে বিভিন্ন রকম অস্ত্রের ঝনঝনানি, বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম, কিন্তু কোনো রক্তপাত নেই। সম্পূর্ণভাবে তিনি চাচ্ছিলেন মূলত যুদ্ধ বিমুখ, যুদ্ধ না হোক। এটা কবিতার একটা বার্তা, মেসেজ, যুদ্ধ হবে না, শান্তি বিরাজ করুক। এখানে একটা বিখ্যাত কথা রয়েছে এই রক্তাক্ত প্রান্তর নাটকের মধ্যে, যে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়। এটা বলেছিল জহুরা এই নাটকের মধ্যে, খুবই গুরুত্ব বহন করে উক্তিটা, সবাই একটু মনে রাখবেন। আর সুবচন নির্বাসনে এই নাটকটাও গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ আল মামুন লিখেছেন, আব্দুল্লাহ আল মামুন, আপনারা উত্তর করেছেন, আমি উত্তরগুলো পড়বো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ। সঠিক উত্তর হবে খ, সবাই বলেছেন। খ হবে সৈয়দ শামসুল হকের লেখা বিখ্যাত নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হচ্ছে মূলত সঠিক উত্তর হলো খ। সঠিক উত্তর খ, এবং এটা মূলত লিখেছেন হলো সৈয়দ শামসুল হক। প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক নাটক লিখেছেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের লেখা প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য, মূলত কাব্য আকারে যে নাটক, সেটা হচ্ছে মূলত কাব্যনাট্য। তাহলে কবর কবিতা বলেছি, মনির চৌধুরীর লেখা, ভাষা আন্দোলনের উপরে রচিত, এবং রক্তাক্ত প্রান্তর যেটা মূলত মহাশ্মশান, এই মহাকাব্যের অনুকরণে রক্তাক্ত প্রান্তর লেখা হয়েছে, এবং এটা মূলত পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে। পানিপথের তৃতীয় যুদ্ধ, এটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। 1761 সালে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মূলত মারাঠা এবং মুসলমানদের মধ্যে। সেই যুদ্ধের কাহিনী অবলম্বনে লিখেছিলেন প্রথমে মহাশ্মশান মহাকাব্য, সেখান থেকে হয়েছে রক্তাক্ত প্রান্তর নাটক। তাহলে এই জন্য এটা আমি বেশি গুরুত্ব দিয়েছি। আপনারা খেয়াল করবেন, এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবেন, নোট করবেন। নোট করতে না পারলে আপনারা পিডিএফ পাবেন এটার উপরে, অবশ্যই আপনারা যুক্ত হন। সবাই এটা শেয়ার করে দেন, মেনশন করুন, এবং অন্যকে জানিয়ে দিন যে আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। মেনশন করুন, হাইলাইটস করুন, তাহলে এই তথ্যগুলো সবাই একটু জেনে রাখুন। এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। সবাই সঠিক উত্তর দিয়েছে। তিথি ইসলাম প্রীতি বলছে না, ঘ তো হবে না। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। সময় লিপিকার আব্দুল জলিল, হাসান মাহমুদ, আরিশা, আয়েমা, সাবিনা ইয়াসমিন, মাসুরা রহমান, তিথি ইসলাম প্রীতি, সবাই সঠিক উত্তর দিয়েছে। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? খুবই সহজ একটি প্রশ্ন, আপনারা উত্তর করেন। সঠিক উত্তর কি হবে? পানিপথের যুদ্ধ হয়ে গেছে, সেটা 1761 সালে বলেছেন একজন। এখন বলেন, বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, খুব সহজ একটি প্রশ্ন। তারেন খান বলছে বি হবে। সবাই একটু কমেন্টস করেন, আমরা এখান থেকে জেনে আসি যে অমিত্রাক্ষর ছন্দ, অমিত্রাক্ষর মূলত কি? অমিত্রাক্ষর বলতে মূলত যার অন্তমিল নেই। অমিত্রাক্ষর মূলত অন্তমিল নেই এমন কবিতা। অন্তমিল নেই এমন কবিতা হচ্ছে মূলত অমিত্রাক্ষর ছন্দের কবিতা। হ্যাঁ, অমিত্রাক্ষর মানে অন্তমিল নেই। আগে যেমন কবিতার আমরা মিল পেতাম, কেমন মিল পেতাম, যে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। আগে কেমন মিল ছিল? আগে মিল ছিল এমন যে তলে আবার জলে। এই যে অন্তমিল ছিল, বর্তমান আধুনিক কবিতায় এরকম ধরনের
অন্তমিল নেই। তাহলে কোন কবিতায়? সেটা মূলত ইতালির যে কবি পেত্রাক, ইতালীয় কবি পেত্রাক প্রথম এই অমিত্রক্ষ ছন্দের কবিতা লেখেন এবং সেখানে তিনি এই অন্তমিল থেকে বের হয়ে এসেছিলেন। এবং আমাদের বাংলা কবিতায় অমিত্রক্ষ ছন্দের প্রবর্তক কে, সেটা আপনারা কমেন্টস করেন। আমি অনেকগুলো তথ্য আপনাদেরকে দিয়েছি, অন্তমিল কি বা অমিত্রক্ষর কি, প্রথম কোন কবি এটা লিখেছিলেন, কে এটা নিয়ে কাজ করেছেন, আপনারা উত্তর করেন। বলছে হাসান গাজী শেয়ার করেছেন, বিথি আক্তার বলছে খ হবে, জামাল উদ্দিন বলছেন খ হবে, নাজিয়া, সোয়া, জামাল উদ্দিন, মিতা সরকার, মাহমুদা, অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টস করার জন্য। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে খ। সঠিক উত্তর খ। ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছেন। আর এখান থেকে কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা বলেছি। এটা যদি আরেকটু এখানে বলি আমরা, এরকম থাকতে পারে, এটাকে বলা হয় মূলত প্রবাহমান অমিত্র অক্ষর ছন্দ। প্রবাহমান মানে কি আসলে? প্রবাহমান মানে হচ্ছে যেটা শুরু হয় সেটাও অন্তে মিল থাকে, প্রথম একটা ভাব এবং সেই ভাবের পরিসমাপ্তি ঘটে একটা গতি নিয়ে, প্রবাহমানতা নিয়ে, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রবাহমান অমিত্র অক্ষর ছন্দ বলা হচ্ছে, সঙ্গত ওই কারণে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। কোন বানানটি অশুদ্ধ? এটা বলেন, কোন বানানটি অশুদ্ধ? হচ্ছে সহজ প্রশ্ন হয় না, আপনারা বলবেন কোন বানানটি অশুদ্ধ। খুবই সহজ একটি প্রশ্ন, কোন বানানটি অশুদ্ধ? বৈশাখী, মালাকার, জামাল উদ্দিন, সজীব মিয়া উত্তর করছে, মাসুরা খাতুন বলছে খ হবে, সাবিনা ইয়াসমিন। আগের প্রশ্নের উত্তর এখন আমরা আছি, আপনারা পরবর্তী প্রশ্নের উত্তর করেন। সবচেয়ে সহজ একটি প্রশ্ন, নিচের কোন বানানটি অশুদ্ধ? অনেকে কিন্তু এটা দেখে না যে কোনটি অশুদ্ধ, অশুদ্ধ কোনটি এটা দেখতে হবে। আমার এসে মনে করি যে শুদ্ধ বলা হয়েছে, শুদ্ধ বলা হয়নি, কোন বানানটি অশুদ্ধ বলা জানতে চাওয়া হয়েছে। যে ভিতরে কোন বানানটি ভুল সেটা আপনারা বলবেন, কোন বানানটি ভুল আছে সেটা বলেন, এখন তাড়াতাড়ি বলেন। মাসুম বলছে খ হবে। কেন খ হবে? মেঘলা বলছে যে ঘ হবে 6। রোকসানা বলছে খ হবে। খ হবার তো কোনো সুযোগই নাই। শোন মা, আমি বলছি যে অশুদ্ধ কোনটা, শুদ্ধ না। এখানে দেখেন সমীচীন, এটা শুদ্ধ, এটা শুদ্ধ বানান, শুদ্ধ। কৃষিজীবী, এটাও শুদ্ধ। জিজ্ঞাসা, এটাও শুদ্ধ। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের গ। এটা হলো ভুল, এটা হচ্ছে ভুল। আপনারা সঠিক উত্তর ম্যাক্সিমাম করতে পারেননি। হ্যাঁ, সঠিক উত্তর করতে পারেননি। সঠিক উত্তর হবে হচ্ছে গ। গটা হচ্ছে অশুদ্ধ, আমরা জানি। একটু আপনারা নোট করতে পারেন যে টবর্গীয় ধ্বনির পূর্বে তৎসম বানানে মূর্ধন্য ব্যবহৃত হয়, সেই জন্য দেখেন এই বানানটি হবে দণ্ড, মূর্ধন্যয় ড, দণ্ড। এখানে দেখেন দন্ত ন দেওয়া হয়েছে, এজন্য এটা সঠিক উত্তর হবে দণ্ড। মূর্ধন্য দিয়ে লিখতে হবে, দন্ত না দিলে হবে না। হ্যাঁ, বলা হয়েছে, জানতে চাওয়া হয়েছে কোন বানানটি অশুদ্ধ। আপনারা শুদ্ধ উচ্চার দিচ্ছেন কেন? বারংবার আপনারা শুদ্ধ উচ্চার দিচ্ছেন, যে সঠিক কোনটা। জানতে চাওয়া হয়েছে অশুদ্ধ কোনটা, তাহলে অশুদ্ধ বলেছে কি? দণ্ড। বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো শুদ্ধ। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখেন এর পরের প্রশ্ন, এটা আরো সহজ। কুল শব্দের সমার্থক শব্দ কোনটি? আপনারা উত্তর করবেন। এটা আমি তেমন কিছু বলবো না, আপনারা উত্তর করেন। সবচেয়ে সহজ একটি প্রশ্ন এসছে আমাদের সামনে, কমন প্রশ্ন, বারংবার এসছে। হাসান মাহমুদ বলছে ক হবে। সাবিনা ইয়াসমিন বলছে গ হবে। জলি আক্তার শাপলা বলেছে দণ্ড। ঠিক আছে, আগের প্রশ্নের উত্তর পেয়েছি আমরা, পরবর্তী প্রশ্নে চলে এসেছি। কুল শব্দের সমার্থক শব্দ কোনটি? আজকে আমরা অনেকগুলো প্রশ্ন সমাধান করব, 25টা প্রশ্ন। সবাই একটু দ্রুত রেসপন্স করেন এবং সবাই অবশ্যই একটু শেয়ার করেন, মেনশন করেন, হাইলাইটস করে দেন, অন্যদের কাছে তথ্যটি পৌঁছান, এই পেজটিকে অন্যদের কাছে পৌঁছে দিন সবাই একটু। তারান খান বলছে এ হবে, সাথে এ হবে কেন? দেখেন বলছে যে
কুল শব্দ, তাহলে আমরা দুটো শব্দ এখানে লিখলাম, একটা হচ্ছে কয় রস্যু দিয়ে ল, একটা হচ্ছে কয় দীর্ঘ দিয়ে ল। এটা নিয়ে আমাদের ঝামেলা। এখানে উচ্চারণ একই কিন্তু বানান ভিন্ন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একই উচ্চারণ কিন্তু বানান ভিন্ন। দেখেন আমাদের আরো কিছু শব্দ এরকম রয়েছে যেগুলো কিন্তু বানান ভিন্ন কিন্তু উচ্চারণ এক। গতদিন আমরা এ ধরনের একটা প্রশ্ন করেছিলাম, সমাধান করেছিলাম যে কি হবে। দেখেন বানান ভিন্ন কিন্তু উচ্চারণ এক, অশ্ব এবং অশ্ব, ঠিক না? এটি অশ্ব মানে হলো শিলা এবং এই অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঠিক না? তাহলে দেখেন এখন এখানে এই এই কুল মানে হচ্ছে গোত্র, গোত্র বা বলতে পারি আমরা বংশ, ঠিক আছে? এই কুল মানে বংশ, আর এই কুল মানে হচ্ছে মূলত তীর, তীর, তট, কিনারা। দেখেন আপনাদের কমেন্টস গুলো আমি পড়বো, কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। এই কুল মানে কিন্তু আপনারা পারেননি, ম্যাক্সিমাম কিন্তু ওই ভুলটা করেছেন যেটা আমি লিখেছি। নাসরিন ঠিক বলেছে, গোত্র মিতা সরকার ঠিক বলেছে, সজীব মিয়া ভুল বলেছে, তিতি ইসলাম প্রীতি ঠিক বলেছে, সময় লিপিকা মিতা সরকার, হাসান মাহমুদ ক বলেছে ভুল, আব্দুল্লাহ, আরহাম, রায়হান, আরমিন ইসলাম মিম সঠিক। অনেকে সঠিক, অনেকের ভুল হয়েছে। এখন দেখেন এটা একটু মনে রাখবেন, তাহলে আমাদের আর এটা ভুল হবে না। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। প্রোপাগান্ডা এর বাংলা প্রতিশব্দ কোনটি? প্রোপাগান্ডা, প্রোপাগান্ডা আসলে কি আপনারা একটু বলেন, প্রোপাগান্ডা কি? আমি ব্যাখ্যা করব। প্রোপাগান্ডা হচ্ছে মূলত কোনো রাজনৈতিক উদ্দেশ্যে, তার ব্যক্তিগত এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো কিছু সত্য মিথ্যা অথবা সম্পূর্ণ বানোয়াট কোনো বিষয় যখন উপস্থাপন করা হয় বা কারো বিরুদ্ধে এগুলো রটানো হয়, বলা হয়, সেটাকে মূলত প্রোপাগান্ডা বলে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। তাহলে বলেন এটা কি উত্তর হবে? আমি দেখেছি বিভিন্ন ব্যাখ্যায় এটা বলা হচ্ছে প্রচারণা। আসলে প্রচারণা কি হয়? প্রোপাগান্ডা মানে প্রচারণা হয়? এটা আমার মনে হয় হয় না, প্রোপাগান্ডা হবে না। এখন আপনারা সঠিক উত্তর আপনারা বলেন যে প্রোপাগান্ডা কি। আমি ব্যাখ্যা দিয়েছি আপনাদেরকে যে প্রোপাগান্ডা বলতে কি বোঝায়। রাজনৈতিক উদ্দেশ্যে যখন মানুষ তার উদ্দেশ্য হাসিলের জন্য সম্পূর্ণ বানোয়াট বা আংশিক সত্য বিষয় মিলিয়ে কোনো কিছু মানুষের কাছে প্রচার করে, হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি অপপ্রচার। যা অপপ্রচার এখানে তো নাই। প্রোপাগান্ডা শব্দের অ্যাবসলিউট উত্তর হচ্ছে মূলত অপপ্রচার, কিন্তু অপশনে নাই। তাহলে উত্তর কি হতে পারে আপনারা বলেন? অপপ্রচার, আমি বললাম অপপ্রচার হবে, কিন্তু অপশনে নাই। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর, সঠিক উত্তর কি হবে? মাসুরুর রহমান বলছে যে গুজব হবে, ঘ হবে। মিতা সরকার বলছে ঘ, বিতি আক্তার, মাসুম বিল্লাহ, আমিন ইসলাম মিম, মিতা সরকার, মাসুম বিল্লাহ, মাসুম। অসংখ্য ধন্যবাদ, আপনারা অসংখ্য কমেন্ট করছেন সঠিক উত্তর নিয়ে, এবং আপনাদের রেসপন্স, আপনাদের উপস্থিতি আমাদেরকে আসলে অনুপ্রেরণা দেয় এগুলো ক্লাসগুলো নেওয়ার এবং এই প্ল্যাটফর্মটি সামনে এগিয়ে যাওয়ার জন্য। রিয়াজ আলী, সবাই সঠিক উত্তর দিয়েছে। আসলে সঠিক উত্তর এটাই হবে, সঠিক উত্তর হবে হচ্ছে গুজব, সঠিক উত্তর হবে গুজব। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? এই প্রশ্নটা অনেকবার এসছে, আমি গত ক্লাসে এটা সমাধান করেছি, আজকে আবারও পেয়েছি। এখন আপনারা বলেন সঠিক উত্তর কি হবে। আমি এটা নিয়ে আরো কিছু শব্দ লিখছি এখানে, নিত্য পুরুষবাচক শব্দ আর কি কি আছে আমি কয়েকটা শব্দ লিখছি এখানে, যেমন ঢাকি, কৃতদার, অকৃতদার, এরপরে যোদ্ধা, পুরোহিত। আপনারা উত্তর করেন, আমি কিছু শব্দ এখানে লিখছি যেগুলো মূলত নিত্য পুরুষবাচক শব্দ, আপনারা লিখে নিতে পারেন। এগুলো আমি লিখলাম, আপনারা লিখে নেন এবং এটা সঠিক উত্তর কি হবে আপনারা বলেন। আমি এখানে বলবো না, আমি লিখেছি আর কি কি হতে পারে সম্ভাব্য, আপনারা সঠিক উত্তর করেন। বলছেন কবিরাজ, তিথি ইসলাম প্রীতি, রোকসানা, সাবিনা ইয়াসমিন, রাওয়া রেহান, সময় লিপিকর, নেউজা খাতুন, বৈশাখী মালাকার, মাসুরা রহমান, রোকসানা, লিপি আক্তার, সোহানুর রহমান। সবাই সঠিক উত্তর, ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছে। এটা আসলে খুব বেশি ব্যাখ্যার জায়গা নেই, আমরা জানি এটা কবিরাজ হবে। সঠিক উত্তর সবাই দিয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 10 নম্বর প্রশ্ন।
জয়ের জন্য যে উৎসর্গ, এক কথায় কি বলে? জয়ের জন্য যে উৎসর্গ, এটা বলেন, খুবই কমন এবং মুখস্থ বিষয়, এটা ব্যাখ্যার জায়গা নাই। এটা হচ্ছে মূলত এক কথায় প্রকাশ। আপনারা উত্তর করেন, কি উত্তর হবে? জয়ের জন্য যে উৎসর্গ, জয়ের জন্য যে উৎসর্গ, এক কথায় কি হবে? এখানে অপশন আছে জয়ন্তী, বিজয় উৎসব, বিজয়ী, বিজয় জয়ন্তী। সঠিক উত্তর কি হবে আপনারা বলেন, আমি সঠিক উত্তরগুলো পড়বো। তাহিরা সুলতানা, মাসুম বিল্লাহ, আব্দুল জলিল, বলেন, আপনারা বলেন। এটা কমন পড়েছে, অনেকে কমন পড়ে নাই। মাসুদুর রহমান, আব্দুল জলিল, রাসেল মিয়া আগের প্রশ্নের উত্তর দিচ্ছে। পরবর্তী প্রশ্নের উত্তরে আসি আমরা। এখন বলবেন যে জয়ের জন্য উৎসর্গ, এটার এক কথায় প্রকাশ কি হবে? সবাই একটু কমেন্টস করেন এবং অবশ্যই একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন। শেয়ার কম হচ্ছে, আজকে মিনিমাম 50টা শেয়ার হবে, মিনিমাম 50টা। সবাই যারা আছেন যুক্ত 40+, আপনারা লাইভ ক্লাস করছেন, একটা করে শেয়ার করলে তো 40টা হওয়ার কথা। এত কৃপণ আপনারা, আমরা কষ্ট করে আপনার সামনে ক্লাস উপস্থাপন করছি, বোঝানোর চেষ্টা করছি আপনাকে কত কিছু, কিন্তু একটা শেয়ার করবেন না, এইটুকু করেন তাহলে আমরা খুশি হয়ে যাই। আমাদেরকে একটু এই কাজ করার জন্য অনুপ্রেরণা দেন। বেশি একটু শেয়ার করে দেন, সবাই একটু হাইলাইটস করে দেন, মেনশন করেন, তাহলেই না আমরা অনুপ্রেরণা পাবো আপনাদেরকে কিছু বোঝানোর এবং আপনাদের সামনে আসার জন্য আমরা অবশ্যই অনুপ্রেরণা পাবো। তাহলে এখনো কিন্তু আমি কবিতার উত্তর পাইনি, কবিতা আবার শুনবো শেষে, আপনারা একটু যুক্ত থাকেন এবং বেশি বেশি একটু শেয়ার করে দেন। তাহলে কি হবে সঠিক উত্তর? দেখেন, দুটো সঠিক উত্তর দুটো হতে পারে। জয়ের জন্য উৎসর্গ একটা হতে পারে হচ্ছে জয়োৎসব, এটা হতে পারে, এটা একটা উত্তর। আর একটা উত্তর এখান থেকে হবে, সেটা কি আপনাদের কমেন্টস গুলো নিচ্ছি। সময় লিপিকর মিতা সরকার বলছে ক, সাবিনা ইয়াসমিন বলছে ক, মাসুরুর রহমান ক, হাসান মাহমুদ ক, সোহানুর রহমান, মুসলিমা খাতুন শেয়ার ডান, থ্যাংক ইউ। বৈশাখী মালাকার, মাসুম বিল্লাহ, সবাই সঠিক উত্তর দিয়েছে। জয়ন্তী, জয়ন্তী সঠিক উত্তর হবে হচ্ছে জয়ন্তী, এটাই সঠিক। এবং এর সঙ্গে এইটাও হবে, যদি অপশনে জয়ন্তী না থাকে তাহলে আমরা জয়োৎসব দিব, জয়োৎসব দিব। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? এটা আপনাদের একটি কমন প্রশ্ন, অনেকবার আপনারা সমাধান করেছেন এই প্রশ্নটা। এখন বলেন সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আপনারা বলবেন, আমি একটু ব্যাখ্যা করব। আমি কয়েকটা শব্দ এখানে লিখছি, যে সাপুড়ে সাপ খেলায়, সাপুড়ে সাপ খেলায় শিক্ষক ছাত্রকে বেতায়। এরপরে দেখেন, এখন দেখেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়। দেখেন তো এই বাক্যের মধ্যে কোনো ভুল রয়েছে কিনা। আমরা এই 3টা বাক্য লিখেছি, এখান থেকে আপনারা বলবেন এই বাক্যের ভিতরে কোনো ভুল রয়েছে। এখানে প্রযোজ্য এবং প্রযোজক কর্তা কোনটা? দেখেন, প্রযোজক ক্রিয়া কি? প্রযোজক ক্রিয়া হলো মূলত নিজে করে না, অন্যকে দিয়ে করায়। নিজে করে না, অন্যকে দিয়ে করায়, অন্যকে দিয়ে করায়। এটাই মূলত হচ্ছে প্রযোজক ক্রিয়া, নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করাচ্ছে, সেটাই মূলত হচ্ছে প্রযোজক ক্রিয়া। এখন বলেন শিক্ষক ছাত্রকে ব্যথায়, এটা হবে না। মিতা সরকার সঠিক বলেছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা বলছি যে নিজে না করে অন্যকে দিয়ে করায়। তাহলে আমরা এখানে দেখলাম যে সাপুড়ে যে সাপ খেলায়, সে নিজে খেলে না কিন্তু সে সাপকে দিয়ে খেলায়। তাহলে এখানে হলো সাপ হলো প্রযোজ্য, তাই না? সাপ হলো প্রযোজ্য এবং এটা হচ্ছে প্রযোজক কর্তা, তাই না? এটা হলো প্রযোজক, প্রযোজক কর্তা, আর এটা হলো প্রযোজ্য কর্তা। তাহলে প্রযোজক ক্রিয়া কোনটা? প্রযোজক ক্রিয়া হচ্ছে এটা। এইখানে মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে এটা হলো প্রযোজ্য, এটা হলো প্রযোজক, এবং এই দেখায় এটা হচ্ছে মূলত, বা এখানে হলো দেখাচ্ছে, এইটা হলো প্রযোজক ক্রিয়া। তাহলে সঠিক উত্তর হবে খ, সঠিক উত্তর হবে খ।
তাহলে শিক্ষক ছাত্রকে ব্যতায়, এটা কেন হবে না? অনেকে বলছে যে কেন হবে না সেটা বলতে পারছেন না, বলছেন যে খ হবে সঠিক উত্তর বলেছেন। কেন হবে না? শিক্ষক ছাত্রকে ব্যতায়, এখানে এটা কি হয়? কোনো অবস্থাতে কি হতে পারে? প্রযোজক ক্রিয়া, এবং হতে পারে না। কেন হতে পারে না? কারণ এখানে স্যার যেভাবে বলবে ছাত্র কি সেভাবে মার খাবে? ব্যতায় মানে কি? পিটায়। তাহলে কি স্যার বলবে ছাত্রকে যে তুমি এত ডিগ্রি অ্যাঙ্গেলে কাত হবা, তারপর তোমার পিটাবো, এটা কি শুনবে কোনো ছাত্র? তাহলে কোনো অবস্থাতে কিন্তু এটা হবে না। প্রযোজক ক্রিয়া হতে হবে বা প্রযোজ্য কর্তা হতে হবে যে কাজ করবে, অনুসরণ করবে। কিন্তু এখানে কোনো অনুসরণের বিষয় নাই। যখন স্যার পিটাবে ও চেষ্টা করবে কোনভাবে আমি পালাই যাব, তাই না? সঙ্গত কারণে কিন্তু এটা হবে না। এটা কিন্তু হবে না। আমি দিয়েছিলাম আপনাদেরকে একটা পরীক্ষা নেওয়ার জন্য যে আপনারা কি উত্তর করবেন সেটার জন্য। আরমিন নিজে ঝগড়া করে না, ওর বরকে দিয়ে ঝগড়া করায়। নেজুয়া খাতুন বলছে, একটা উদাহরণ দিয়েছে। আহ, এখানে শিক্ষক নিজেই কাজটা করছে, ধন্যবাদ, এটা ঠিক আছে, নিজে কাজটা করছে। মূলত এখানে ছাত্র হচ্ছে কর্ম, এটা হলো কর্ম, আর এটা হচ্ছে কর্তা, যার মধ্য দিয়ে শিক্ষক কাজটা সম্পাদন করছেন। ঠিক আছে, তাহলে আপনারা সঠিক উত্তর দিয়েছেন, ম্যাক্সিমাম উত্তর হবে খ, দেখাচ্ছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়? এটাও একটি খুবই সহজ এবং মুখস্থ বিষয়। আপনারা উত্তর করবেন, আপনারা উত্তর করবেন। সঠিক উত্তর কি হবে আমি এটা খুব বেশি ব্যাখ্যা করব না, আপনারা বলবেন সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর কি হবে আপনারা বলবেন, সঠিক উত্তর বলবেন আপনারা। আমি লিখছি এখানে মগের মুল্লুক, মগের মুল্লুক, পুকুর চুরি, পুকুর চুরি, বালির বাঁধ। বলেন, আপনারা বলেন সঠিক উত্তর কি হবে। এখানে লিখলাম ভরাডুবি। বলেন, আমরা সবগুলো বাগধারা এখান থেকে শিখবো কি কি অর্থ বোঝায়। এখন আপনারা বলেন সঠিক উত্তর কি হবে। আমি কমেন্টসগুলো নিব এবং এখানে লিখে দেব যে কোনটা কোনটা কি হবে। আপনারা একটু কমেন্টস করেন। বলছেন যে ভরাডুবি, আব্দুল জলিল, মুসলিমা খাতুন, মাসুরা রহমান, আমিতা সরকার, বিএম মাসুম, তিথি। অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই আমার সঙ্গে যুক্ত আছেন, আমাকে সাপোর্ট করছেন, এই প্ল্যাটফর্মকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখেন, মগের মুল্লুক আমরা জানি বিশৃঙ্খল অবস্থা, বিশৃঙ্খল অবস্থা, এটা হচ্ছে মগের মুল্লুক। পুকুর চুরি মূলত মূলত এটাকে বোঝায় বেপরোয়া, বেপরোয়া চুরি, বেপরোয়া চুরি বা দুর্নীতি। বেপরোয়া চুরি মানে সেটা বড় ধরনের চুরি, সেটাকে বলা হচ্ছে মূলত পুকুর চুরি, বিরাট চুরি। বালির বাঁধ আমরা জানি এটাও অস্থায়ী, অস্থায়ী বা এটাকে আমরা বলছি ক্ষণস্থায়ী, অস্থায়ী বা ক্ষণস্থায়ী, এটা হচ্ছে মূলত বালির বাঁধ। আর ভরাডুবি, তো এটা উত্তর হবে ভরাডুবি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, সঠিক উত্তর ক, ভরাডুবি। ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছেন সাবিনা ইয়াসমিন, জাহাঙ্গীর আলম, কুলসুম, মাসুম বিল্লাহ, মাহমুদা, মাহবুবা, তারপরে হাসান মাহমুদ, এরপরে আমিন ইসলাম মিম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে চেষ্টায় সব হয়, এখানে চেষ্টা কোন কারকে কোন বিভক্তি? খুবই কমন একটি প্রশ্ন, বারংবার পরীক্ষা এসছে। আপনারা বলেন সঠিক উত্তর কি হবে। অরাজক অবস্থা বলা যাবে, বিশৃঙ্খল অবস্থা বলা যাবে, মগের মুল্লুক। অসংখ্য ধন্যবাদ, জহিরুল ইসলাম হায়াত, সজীব মিয়া, সবাই উত্তর দিয়েছেন। এখন পরবর্তী প্রশ্ন নিচ্ছি আমরা। বলেন কি উত্তর হবে, সঠিক উত্তর কি হবে। কর্তৃকারক হবে কিনা, করণ কারক, অপাদান কারক এবং কর্মে শূন্য। সঠিক উত্তর কি হবে? চেষ্টা, চেষ্টা। তাহলে চেষ্টায়, চেষ্টায় এ অন্তস্থ অ তে, হ্যাঁ, এ অন্তস্থ অ তে, এটা কি হয়? সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। তাহলে এখন বলেন কোনটা উত্তর, সঠিক উত্তর কোনটা হবে। আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি, খ নাকি গ। সপ্তমী বলে দিয়েছি, এখানে চেষ্টায় অন্তস্থ আ রয়েছে, তাহলে এই তিনটা আমরা বিভক্তি লিখেছি। এখন বলেন কোনটা সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর কি হবে বলছেন যে করণে সপ্তমী, করণে সপ্তমী বলছেন, করণ কারকে সপ্তমী। তিথি, সময়, লিপিকার মিতা সরকার, বিএম মাসুম,
অলোকেশ মণ্ডল, এস আসমা, তাবাসসুম মিষ্টি, মিতা সরকার, বিএম মাসুম। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? যন্ত্র, যন্ত্র সহায়ক, যন্ত্র সহায়ক উপায়, মাধ্যম। যদি বলি যন্ত্র সহায়ক উপায়, মাধ্যম, এইগুলো যদি বলি তাহলে এগুলো কি হয়? করণ কারক হয়। যে কোনো একটা যন্ত্র সহায়ক উপায় মাধ্যম যখন বোঝায় তখন অবশ্যই করণ কারক হয়। তাহলে কি হবে? যে চেষ্টায় সব হয়, মানে চেষ্টা একটা মাধ্যম, একটা উপায় যার মধ্য দিয়ে সবকিছু আমরা করতে পারি। চেষ্টা করতে হবে, চেষ্টা করে কি করতে হবে? আমাকে সফল হতে হবে। তাহলে আমি এটা একটা উপায় বলছি আমরা, এই জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টার বিকল্প কিছু নাই, আমাদের জীবনে অবশ্যই চেষ্টা করতে হবে। অনেক পড়ে ফেলছি আমরা, কোনো মাঝখানে কোনো গল্প কবিতা কোনো কিছু হচ্ছে না, হবে। সবাই একটু শেয়ার করেন, বেশি বেশি মেনশন করেন, হাইলাইটস করে দেন, আমরা সামনে কবিতা শুনবো অবশ্যই। আর যারা ভর্তি হয়েছেন এই কোর্সে এবং এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন তারা অবশ্যই আপনাদের ঠিকানায় বই চলে যাবে। এবং এখন যারা যুক্ত আছেন, যারা এই কোর্স সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই এমএস জিএস লিখে কমেন্ট করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আপনারা সবাই একটু কমেন্টস করেন, মেনশন করেন, হাইলাইটস করে দেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, কন্যা শব্দের সমার্থক কোনটি? খুবই সহজ একটি প্রশ্ন। কন্যা, কন্যা শব্দের সমার্থক, একদমই সহজ, বারবার এসছে এমন একটি প্রশ্ন। কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটি? কন্যা, তাই না? কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটি? খুবই সহজ প্রশ্ন, আমরা এটা খুব একটা ব্যাখ্যা করব না, আপনারা পারবেন আশা করছি। কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটি? ম্যাক্সিমাম এটা জানে, কমন প্রশ্ন। হাবিবা আক্তার বলছে জননী। কেন জননী কেন হবে? তারেন বলছে যে এ হবে। বিএম মাসুম 14 নম্বর প্রশ্নের উত্তর ক হবে সঠিক উত্তর। অনেকেই রুবেল হুসাইন এমএসজিএস লিখছে, মানে সব জানতে পারবেন। মাসুম বিল্লাহ, মিতা সরকার, বৈশাখী, অসংখ্য ধন্যবাদ, আপনারা সঠিক উত্তর দিয়েছেন। তনয়া, মাসুরা খাতুন, মাসুরা রহমান, মাসুম বিল্লাহ, আপনারা সঠিক উত্তর দিচ্ছেন। সঠিক উত্তর হবে হচ্ছে তনয়া। এখান থেকে বাদ বাকি দুটো জানেন আপনারা। জননী মানে তো মা, মাতা, জননী সবাই আমরা জানি। অনুজ্ঞা মানে কোনো কিছু আদেশ, উপদেশ, নিষেধ এগুলো যেটা বোঝায়, এটা মূলত অনুজ্ঞা বোঝায়। আর সুত মানে হচ্ছে পুত্র। সুত শব্দের অর্থ হলো মূলত পুত্র, এটা জেনে রাখলাম আমরা। সুত মানে হচ্ছে পুত্রকে বোঝায়। আর সঠিক উত্তর হবে তনয়া। আর বাকিগুলো আমরা জেনেছি, এটা জানার প্রয়োজন হবে না। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আপনারা সবাই ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছেন। আব্দুল জলিল, জহুরুল ইসলাম, হাসান মাহমুদ, নেউজা খাতুন, সবাই সঠিক উত্তর দিয়েছেন। সময়, লিপিকা, নাসরিন আক্তার। মাঝে মধ্যে একটু জানাবেন ক্লাস আপনাদের কেমন লাগছে। আপনাদের ক্লাস যদি মনে হয় যে স্যার মানসম্মত হচ্ছে না, আপনারা কমেন্টস করবেন, স্যার আরো ভালো ক্লাস নেন। আপনারা উদ্বুদ্ধ করবেন, আমাদের অনুপ্রেরণা দিলেই আমাদের ক্লাসগুলো ভালো হবে, আরো ভালো করার চেষ্টা করব। আপনারা কমেন্টস করেন আমাদের ক্লাস কেমন লাগছে। স্যার আমার কম্পিউটার পড়েন, আমার কমেন্টস পড়েন না কেন? সুরমা, হ্যাঁ কমেন্টস পড়ছে অবশ্যই। বিনা রানী বলছে, রিয়াজ আলী, ধন্যবাদ আপনাদের, আপনারা যুক্ত আছেন। আপনারা তো আসলে আমাদের এই প্ল্যাটফর্ম বলি, শিক্ষার্থী যারা আছেন তারা তো আসলে আমাদের প্রাণ। এখন একটু গল্পে চলে আসি। আমরা অনেক সময় অনেকগুলো প্রশ্ন করেছি, 14টা পড়েছি, আর বেশি সময় নাই। তো গতকাল আমি যখন কোচিংয়ে ক্লাস নিচ্ছিলাম, একজন ছাত্র এসছে এবং বলে যে স্যার আপনি যে 35তম বিসিএসে ক্যাডার হয়েছেন, এখন আপনি সহকারী অধ্যাপক, আপনাকে দেখলে মনে হয় না যে আপনার বয়স খুব কম মনে হচ্ছে, যে আপনি 10 বছর চাকরি করছেন প্রায়, এটা তো স্যার বিশ্বাস হয় না। তো আমি বললাম যে আসলে মানুষের ক্যাপাসিটি, মানুষের যোগ্যতা এটা অনেক বড়। আমার সাইজ কেমন, আমি লম্বা কেমন, আমার দেখতে কেমন, আমার ফিগার কেমন, এগুলো কিন্তু এসে যায় না। তো আপনার ক্যাপাসিটি, আপনার দক্ষতা, আপনার নিপুণতা আপনাকে আসলে আপনার জায়গায়, গন্তব্যে পৌঁছে দেবে, এটা আমি বলতে চাচ্ছি। এবং আমি যখন ভাইভাতে গেছি, অনেকেই বলেছে, তারা ওখানে ছিল, যে তোমার তো অল্প বয়স, মাত্র সদ্য পাশ করেছো, মনে হয় না তোমাকে রিকমেন্ড করবে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রথম বিসিএসে সফল হয়েছি, সফলতার গল্পগুলো বলতে পারছি আপনাদের সামনে। তা আপনারা সবাই
চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। মানুষের আকার আকৃতি ফিগার এগুলো কোনো ব্যাপার আসলে না। অনেকে অনেক রকম মনে করে, এবং সবাই আমাকে দেখলেই বলে যে আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি দুদিন চাকরি করছেন, শুধু একটু চুলটা নাই, এছাড়া খুব একটা সমস্যা নেই। অনেক অনেক সুন্দর ক্লাস স্যার, আলহামদুলিল্লাহ ভালো ক্লাস হচ্ছে, অনেক সাবলীল and মার্জিত আপনার ক্লাস, অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি খুব আস্তে কথা বলেন, এগুলো খুব ভালো লাগে শুনতে। আচ্ছা, অসাধারণ ক্লাস। মুসলিমা, তাবাসসুম, মিষ্টি, আব্দুল জলিল, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার সাথে এভাবে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আমরা পরবর্তী ক্লাসে আবার চলে যাই, আবারও সামনে কোনো গল্প হবে, কবিতা হবে, আপনারা থাকেন আমার সাথে প্ল্যাটফর্মের সাথে। যারা কোনো কিছু জানতে চান অবশ্যই MSGS লিখে কমেন্টস করবেন, বিস্তারিত জানার জন্য অবশ্যই জানতে পারবেন। আপনাদের বইগুলো পৌঁছে যাবে যারা ভর্তি হয়েছেন। স্যার আপনার কবিতার উত্তর দিয়েছি, প্রথমে কবিতার উত্তর দিয়েছেন, আমি এটা নিব, পরে দেখব। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সংশয় শব্দের বিপরীত শব্দ কোনটি? সংশয় বলেন, আপনারা বলেন, সংশয় শব্দের বিপরীত শব্দ কি হবে? খুবই কমন এবং সহজ একটি প্রশ্ন। খুব সুন্দর ক্লাস, আপনার কবিতার উত্তর দিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো ক্লাস হচ্ছে। মাসুম বিল্লাহ বলেছে, BM মাসুম, নাসরিন আক্তার, রোকসানা আক্তার, নেউজা খাতুন, অনেক অনেক ভালো ক্লাস। এডিটোরিয়াল ক্লাস করতে ভালো লাগে বলছেন। স্যার আপনি খুব ধীরে ধীরে কথা বলেন, অনেক ভালো লাগে। ধীরে ধীরে আসল নির্যাস, একেবারে খুলনার চুল চালের মতো স্যার। অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক ভালো কমেন্টস করছেন। এই উত্তর কি হবে বলেন আপনারা? সঠিক উত্তর কি হবে? এটা খুব ব্যাখ্যা করার জায়গা নাই, খুব বেশি ব্যাখ্যাও করবো না, আপনারা উত্তর দেন, আমি এটা কমেন্টস গুলো নিব। ফার্স্ট টাইম ক্লাস করছি, আকলিমা বলছে ধন্যবাদ আপনাকে ফার্স্ট টাইম ক্লাস করার জন্য। আপনারা এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। কি হবে সঠিক উত্তর? আপনারা বলেন সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? প্রত্যয়। সঠিক উত্তর হবে প্রত্যয়। আপনারা সঠিক উত্তর ম্যাক্সিমাম দিয়েছেন, প্রত্যয়। সঠিক উত্তর হবে মাশাআল্লাহ, অনেক সুন্দর ক্লাস। আব্দুল্লাহ, মাসুম বিল্লাহ, রিহা, আরিশা, সুরমা। তাহলে সঠিক উত্তর হয় প্রত্যয়। আমরা এটা চলে যাই, দ্রুত চলে যাই, এটা খুব বেশি যে ব্যাখ্যার জায়গা নেই। ব্রাহ্মণবাড়িয়া শব্দের এই যে যেটা আছে, এটাতে যুক্ত বর্ণ বলতে হবে কি কি রূপ লাভ করেছে, যুক্ত বর্ণ কি কি আছে, এই যুক্ত বর্ণটা আপনারা বলেন। এটা খুবই কমন এবং সহজ প্রশ্ন, বারংবার পরীক্ষা এসেছে। এখন আপনারা কমেন্টস করেন সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর কি হবে আপনারা বলেন। দেখেন, এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটা। দেখেন আমি এখান থেকে আপনাদের একটা বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ দিচ্ছি, এটা হবে না। আপনারা ক, খ, গ থেকে উত্তর করেন। আমি এখানে তিনটা যুক্ত বর্ণ লিখেছি, এটা আমি ভেঙে দিব। এটা থেকে প্রশ্ন পরীক্ষায় আসে বেশি, বারবার এসেছে। আপনারা উত্তর করেন সঠিক উত্তর কি হবে। বলছেন যে ক যোগ মো কেন হবে, ক যোগ মো কেন হবে। সঠিক উত্তর করেন। সঠিক উত্তর বলছে যে গ হবে। গ হবে কেন? দেখেন আপনারা এটা একটু ভালো করে দেখেন, এটা দেখেন, এটা লেখা কি, এটা লেখা এরকম, তাহলে কি হবে? লেখাটা যদি এমন হয়, এটা হচ্ছে হ যোগ ম, এটা এই, ঠিক আছে না? এটা ক যোগ স যোগ ম, এইটা, এবং এটা কি হবে? ক যোগ স। তাহলে সঠিক উত্তর কি হবে দেখেন। এখন সঠিক উত্তর দেখেন আপনারা, সঠিক উত্তর কি হবে? BM মাসুম ঠিক বলছে, ক যোগ স। BM মাসুম, আমিন, মিম, বিপ্লব কুমার রয়। এটা দেখেন প্রশ্নটা কিন্তু এটা না, অনেকে আপনারা উত্তর করছেন এইটা, হ যোগ মো বলছেন, এইটার উত্তর ঠিক আছে, হ মো হবে, কিন্তু প্রশ্নটা কিন্তু এরকম ছিল না। দেখেন প্রশ্নটা কিন্তু ক যোগ স, এটা প্রশ্ন কিন্তু এটা উত্তর। সঠিক উত্তর হচ্ছে ক। সঠিক উত্তর ক। আমিন ইসলাম, মিম সঠিক দিয়েছে জামাল উদ্দিন, আসমা, তাওয়াসুম, মিষ্টি, BM মাসুম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের এখানে একটা সময় আমরা না নিই, খুব সহজ প্রশ্ন ছিল, আমি ভেঙে দিয়েছি কোনটা কোনটা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা এটা দেখেন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যুক্ত থাকেন আমার সাথে, আপনারা ভালো কিছু শিখবেন, কথা দিচ্ছি ভালো কিছু শিখবেন, এবং আপনাদের ভালো লাগবে, আপনারা যুক্ত থাকেন। তাই এখান থেকে আমাদের কমন প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে কি কি প্রশ্ন এখান থেকে আসতে পারে?
সবাই একটু খেয়াল করেন কি কি প্রশ্ন এখান থেকে আমাদের আসতে পারে। নোবেল পুরস্কার কত সালে পেয়েছিলেন, তাহলে কি কি আমরা শিখবো এখান থেকে? প্রথমে শিখবো যে গীতাঞ্জলি, প্রথমে শিখবো গীতাঞ্জলি কাব্য। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে। তাহলে প্রথম প্রশ্ন, গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? 1910 সালে। গীতাঞ্জলি কাব্যে কবিতার সংখ্যা কতটি? এখানে কবিতার সংখ্যা হচ্ছে 157টি কবিতা আছে গীতাঞ্জলি কাব্যের মধ্যে। 157টি কবিতা রয়েছে। এবং আমরা জানি তিনি যেটার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে সং অফারিংস। দেখেন, সং অফারিংস এই কাব্যের জন্য তিনি মূলত নোবেল পুরস্কার পেয়েছিলেন। সং অফারিংস প্রকাশিত হয়েছিল 1912 সালে। 1912 সালে। অনেকে মনে করে তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য পেয়েছেন, কিন্তু আসলে কিন্তু হবে না, সঠিক উত্তর হবে না। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পাননি। তিনি মূলত গীতাঞ্জলি সহ মোট 10টি, তিনি মোট 10টি কাব্যের 10টি কাব্যের কবিতার সমন্বয়ে রচিত 10টি কাব্যের কবিতার সমন্বয়ে রচিত যে কাব্য, সেটা মূলত সং অফারিংস। এটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আপনারা উত্তর করেন, আমি কিন্তু আপনাদের ব্যাখ্যা দিচ্ছি, আপনারা উত্তর করেন কি উত্তর হবে? সং অফারিংস। এবং এই যে গীতাঞ্জলি কাব্য, এই গীতাঞ্জলি কাব্যতে কবিতার সংখ্যা ছিল 57টা। তিনি নিছিলেন আর কি, হ্যাঁ 57টা নিছিলেন, এখান থেকে নিছিলেন 57টা, হ্যাঁ 57টা। এরপরে গীতিমাল্য থেকে নিয়েছিলেন 18টা, হ্যাঁ। তারপরে কাব্য নৈবেদ্য, এখান থেকে নিয়েছিলেন 18টা। এইরকম মোট 10টি কাব্য মিলে 103টা কবিতা। এই সং অফারিংস কাব্যের মধ্যে কবিতার সংখ্যা হলো 103টা। এই 103টা কবিতা এই সং অফারিংস মধ্যে রয়েছে। সং অফারিংস 103টা। তাহলে কি বললাম এখান থেকে? গীতাঞ্জলি কাব্য প্রকাশিত 1910 সালে, কবিতার সংখ্যা 157টি। এবং এই পরবর্তীতে বলেছি যে এই গীতাঞ্জলি কাব্য সহ মোট 10টি কাব্য মিলে প্রকাশিত হয়েছিল সং অফারিংস, যেটা প্রকাশিত ছিল 1912 সালে। এবং এর ভিতরে রয়েছে মোট 103টি কবিতা। এবং তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে তাহলে বলেন এখন? সঠিক উত্তর 1913 সাল। সঠিক উত্তর 1913 সাল। সঠিক উত্তর 13 সাল। অবশ্যই ঠিক আছে, 1913 সাল। অনেকে কিন্তু এটা ভুল করে। অনেকে কিন্তু যখন গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয় এটা উত্তর করে 1913 সালে। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে, কিন্তু কাব্যটা প্রকাশিত ছিল 1910 সালে। আর সং অফারিংস প্রকাশিত 1912 সালে। নোবেল পুরস্কার পেয়েছিল 1913 সালে। তাহলে এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য আমি দিয়েছি, যেটা থেকে অবশ্যই প্রশ্ন আপনার জন্য আসতে পারে। জামাল উদ্দিন, মিতা সরকার, মাসুম, শেখ সিরাজুল হক আমার একজন খুবই ভক্ত অনুষা, আমার ক্লাস দেখে। অসংখ্য ধন্যবাদ মামা আপনাকে, খুব সুন্দর ক্লাস, ব্যস্ততার কারণে এতদিন দেখতে পারিনি, শুভকামনা। মাসুম বিল্লাহ, সবাই যুক্ত হয়েছে, কমেন্ট করছে, অসংখ্য ধন্যবাদ। আজকে বলেছি যে 50টা শেয়ার হবে, আপনারা 50টা শেয়ার করবেন, কার্পণ্য করবেন না, তাহলে কিন্তু খলিল স্যারের ক্লাস আপনারা যদি মিস করতে চান তাহলে কার্পণ্য করেন। আর খলিল স্যারের ক্লাস পেতে চাইলে অবশ্যই একটু শেয়ার করেন, মেনশন করেন, হাইলাইটস করে দেন। আজকে বলেছি 50টা শেয়ার, ঠিক আছে? 50টা শেয়ার আপনারা আছেন এখন লাইভে 42 জন, একটা করে শেয়ার করলে কয়টা হবে? 42টা হবে। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। খুবই সহজ এবং কমন একটি প্রশ্ন, মধ্যযুগের সাহিত্যের একটি কমন প্রশ্ন। কি হবে বলেন? মধ্যযুগের সাহিত্যের একটি কমন প্রশ্ন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমার বধুয়া আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া। বলেন এখন আপনারা বলেন সঠিক উত্তর কি হবে? আমি তো একটা কোটেশন লিখছি আপনাদের এখানে, আমার বধুয়া আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া। বলেন, সেটা কিন্তু সে মমতাজের গানের সেই এখান থেকে মূলত নিয়েছে।
বুকটা ফাইটটা যায়, বুঝেননি? যে আমার বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়ে, আমার বধুয়া আমার বাড়ির সামনে যে অন্য মানুষের কাছে চলে যাচ্ছে, অন্য মানুষের ঘরণী হচ্ছে, তাই না? নেওজা 10টা শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নাসরিন, জহিরুল, মাসুরা রহমান, মিতা সরকার, সময় লিপিকার, সুরমা, আরিশা, আয়মা, মিতা সরকার, ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা ধৈর্য সহকারে খলিল স্যারের ক্লাস করছেন, জানি না আপনাদের ভালো লাগছে বলে হয়তো আপনারা আছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য। বিপ্লব কুমার রায়, সিরাজুল ইসলাম, বৈশাখী, মাসুম, তাহিরা সুলতানা, আকলিমা সরকার, বিথিয়া আক্তার, মাসুম, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই কমেন্ট করছেন। সঠিক উত্তর হবে হচ্ছে চণ্ডীদাস। এটা মূলত বলা হয় যে মধ্যযুগের প্রথম মানবতাবাদী কবি। আমরা তথ্য লিখে নিই। তাকে বলা হয় মধ্যযুগের প্রথম, তিনি মূলত প্রথম মানুষের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন, এজন্য বলা হয়, তাকে বলা হয় মধ্যযুগের মানবতাবাদী কবি, মধ্যযুগের মানবতাবাদী কবি। ঠিক আছে, মধ্যযুগের মানবতাবাদী কবি বলা হয় তাকে। তাহলে সঠিক উত্তর আপনারা দিয়েছেন, অবশ্যই সঠিক উত্তর দিয়েছেন চণ্ডীদাস। বীণা রানী চণ্ডীদাস, সময় লিপিকর আমিন ইসলাম মিম, নেউজা খাতুন, বীণা রানী, শেখ সিরাজুল ইসলাম, রিয়াজ আলী, অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। আমরা পরবর্তী প্রশ্ন, একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক বলেন? এটা খুব কমন এবং সহজ প্রশ্ন, আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি এগুলো। ছোটবেলা থেকে আমরা শিখেছি একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা উচিত বা আবশ্যক। একটি সার্থক বাক্য বা একটা আদর্শ বাক্য, এখানে সার্থক না বললে, আদর্শ না বলে আমরা কি বলতে পারি? সার্থক। একটি সার্থক বাক্য হতে গেলে তার কয়টি গুণ থাকা অবশ্যই প্রয়োজনীয়, বলেন? অবশ্যই আপনারা উত্তর করেন, আমি একটু ব্যাখ্যা করব, আপনারা একটু বলেন কি সঠিক উত্তর কি হবে, আপনারা উত্তর করেন। 3টা জিনিস আমরা জানতে হবে আমাদের, এটা খুব প্রয়োজনীয়। দেখেন এই বানানটা, দেখেন আপনারা এই বানানটা সবাই ভুল করেন, ম্যাক্সিমাম ভুল করেন। আকাঙ্ক্ষা, এবং এটাও ভুল করেন অনেকে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, আপনাদের এটা ভুল হয়, বানানটা দেখবেন, খেয়াল করবেন। এই 3টা বিষয় ছাড়া কোনো সার্থক বাক্য হতে পারে না। তাহলে আপনার সঠিক উত্তর দিয়েছেন, ম্যাক্সিমাম মনে সঠিক উত্তর দিয়েছেন। তিথি ইসলাম, বৈশাখী, আকলিমা, সমস্যা, আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বেশি কমেন্টস পড়লে আমাদের প্রশ্ন ব্যাখ্যা করতে সময় চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ স্যারের ক্লাসে নিরিবিলি, নির্ঝুম, সুন্দর। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে ক, সঠিক উত্তর ক। তাহলে একটা সার্থক বাক্য হতে গেলে আমাদের 3টা গুণ থাকতে হবে। আকাঙ্ক্ষা মানে হচ্ছে, বললাম যে খলিল স্যার, তাহলে খলিল স্যার বলে আমি খলিল স্যার ক্লাস, এটা বলে আমি আর কিছু বললাম না, তাহলে আমার একটা কোনো কিছু জানার আগ্রহ থাকলো। আকাঙ্ক্ষা, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। আর আসক্তি কি? আসক্তি হচ্ছে পদের বিন্যাস, পদের বিন্যাস। তার মানে হচ্ছে একটা শব্দের পর একটা শব্দ সাজানোর যে কৌশল, এটাকে বলা হচ্ছে আসক্তি। অনেকে কিন্তু আসক্তি মনে করে, আসক্তি পদের বিন্যাস, যে আমি ক্লাস নিয়ে চলে যাব, না আমি বললাম যে আমি চলে যাব ক্লাস নিয়ে, মানে এরকম যে শব্দ সাজানোর কৌশল, যে কোনটা পরে কোনটা বসবে, এটা সাজানোর যে কৌশল, এটাকে বলা হয় মূলত আসক্তি। তারপরে দেখেন যোগ্যতা, যে যোগ্যতা হতে গেলে অবশ্যই তার একটা অর্থপূর্ণ হতে হবে। বললাম যে গরু গাছে ওঠে, তাহলে এটা হয় মাছ পানি দিয়ে। বললাম যে পাখি পানি দিয়ে চলে, তাহলে পাখি পানি দিয়ে চলতে পারে? বা গরু কি গাছে উঠতে পারে? অবশ্যই পারে না। তাহলে এই যে তার যোগ্যতা থাকা লাগবে, তার একটা বাস্তবতা ভিত্তি, তার সামঞ্জস্যপূর্ণ হতে হবে, নাহলে কিন্তু অবশ্যই সেটা আদর্শ বাক্য হবে না সেটা। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখেন কোনটি যোগরূঢ় শব্দ বলেন? এটা খুব কমন প্রশ্ন, বারবার পরীক্ষায় এসছে এবং এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। বিপ্লব কুমার রায় কিন্তু আসক্তি বলেছেন, আসক্তি বলেছে, আসক্তি, আসক্তি না, আসক্তি। এটা বলেন, এই প্রশ্নটা বলেন। দেখেন কি হবে, আমরা জানি যে, দেখেন অর্থ অনুসারে, এটা খুব গুরুত্বপূর্ণ, সবাই একটু খেয়াল করেন। অর্থানুসারে বাক্য 3 প্রকার, অর্থানুসারে বাক্য 3 প্রকার। ঠিক আছে, শব্দ আর কি, অর্থানুসারে শব্দ 3 প্রকার, তাই না? তাহলে একটা হলো যৌগিক শব্দ, তারপর হচ্ছে
রূঢ়ি শব্দ, আর একটা হলো যোগ রূঢ় শব্দ। তাহলে বলেন কারণ কোনটা সঠিক উত্তরে বলেন, যোগ রূঢ় শব্দ কোনটা বলেন। এখানে আমরা জানি কি লিখবো, যে উৎপত্তিগত 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 অর্থ ও ব্যবহারিক ব্যবহারিক অর্থ একই। এটা হচ্ছে মূলত যৌগিক শব্দ। উৎপত্তিগত অর্থ যা, ব্যবহার করলে অর্থ তাই থাকবে, এটা হচ্ছে মূলত যৌগিক শব্দ। কেমন সেটা? যদি বলি যে দৌহিত্র, দেখেন দৌহিত্র, তাহলে দৌহিত্র যদি বলি, তাহলে দৌহিত্র বললে কি হবে? দৌহিত্র, দৌহিত্র মানে কি? কন্যার পুত্র অর্থাৎ নাতি। তাহলে এটা উৎপত্তি যা, এর ব্যবহারিক অর্থ তাই বোঝাবে। হ্যাঁ, ভাঙলে কি হয়? দুহিতা। দুহিতা মানে কি? কন্যা। দুহিতা যোগ ইষ্ণ, তাহলে কন্যা থেকে জাত, মানে কন্যা থেকেই উৎপন্ন। তাহলে কন্যার যে সন্তান, সেটাকে বোঝাচ্ছে মূলত দৌহিত্র। তারপরে যদি আমরা বলি যে চিকামারা, তাহলে এটাও মূলত সেই যা এর উৎপত্তি এবং সেটা ব্যবহারিক অর্থে একই রকম বোঝায়। তারপর দেখেন রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দ মূলত কি কি থাকবে এখানে? সন্ধি, সন্ধি দ্বারা গঠিত হবে, প্রত্যয় দ্বারা গঠিত হবে, এবং আর একটা হচ্ছে উপসর্গ। এই তিনভাবে শব্দটা গঠিত হবে, তিনভাবে গঠিত হবে, কিন্তু উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ হবে ভিন্ন। সবাই একটু মনোযোগ দেন, খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বারংবার পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে, আপনারা ভুল করেন, একটু দেখেন। যে সন্ধি, প্রত্যয়, উপসর্গ, এই তিনভাবে গঠিত হবে হচ্ছে রূঢ়ি শব্দ, তিনভাবে গঠিত হবে। আমি যদি বলি, এবং এর উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ কিন্তু ভিন্ন হবে। এখানে দেখেন আমরা লিখছি যে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কিন্তু একই থাকবে। দেখেন ব্যবহারিক অর্থ একই, উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই থাকবে। কি? যৌগিক শব্দ। আর রূঢ়ি শব্দ কি হবে? ব্যবহারিক অর্থ কিন্তু ভিন্ন হবে। অর্থাৎ রূঢ়ি এবং যোগ রূঢ় শব্দের ক্ষেত্রে অবশ্যই এর উৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ কিন্তু ভিন্ন হবে। উৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ ভিন্ন হবে এবং যোগ রূঢ় শব্দ হবে সমাস নিষ্পন্ন হবে। যেমন রূঢ়ি শব্দ যদি আমরা বলি, ধরেন বললাম যে সন্দেশ, শব্দ বললাম সন্দেশ, তাহলে বললাম যে সম যোগ দেশ, ভাঙলে এমন হয়। তাহলে সম মানে সমান, আর দেশ মানে দেশ, তাহলে সমান দেশ। তাহলে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ কিন্তু মানে ভিন্ন, একরকম হচ্ছে না, ভিন্ন। তাহলে সন্দেশ মানে কি হয়? কোনো বার্তা, সংবাদ, নাহলে মিষ্টান্ন বোঝাচ্ছে। দেখেন একই রকম ভাবে যোগ রূঢ় শব্দ কি হবে? যোগ রূঢ় শব্দ হবে সমাস নিষ্পন্ন। যেমন আমরা যদি বলি জলধি, তাই না? জলধি যদি বলি, আমরা যদি বলি মহাযাত্রা, হ্যাঁ, তাও যদি বলি রাজপুত। এখন আপনারা উত্তর বলেন, কি হবে উত্তর? আমি ব্যাখ্যা দিয়েছি আপনাদেরকে, যৌগিক শব্দ কি, রূঢ়ি শব্দ কি, যোগ রূঢ় শব্দ কি, সবগুলো আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছি। এখন আপনারা সঠিক উত্তর দেন। আমি উত্তরগুলো নিয়ে একটু তিথি ইসলাম, প্রীতি, সুরমা, কাজী এমডি, রাজিম, সময়, লিপিকা, সবাই সঠিক উত্তর দিয়েছেন। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে পঙ্কজ। সঠিক উত্তর হলো পঙ্কজ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সপ্তাহ কি ধরনের সংখ্যা? এটা বলেন, আপনারা বলেন, সপ্তাহ কি ধরনের সংখ্যা? এটা খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই, আপনারা বলেন কি হবে? সঠিক উত্তর কি? আপনারা বলেন কি হবে? সপ্তাহ কি ধরনের সংখ্যা? সপ্তাহ কি ধরনের সংখ্যা? বলেন, সপ্তাহ কি ধরনের সংখ্যা? আপনারা বলেন, আমিও শেয়ার করে দিচ্ছি, আপনারা শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা শেয়ার করেছেন। সঠিক উত্তর আপনারা বলেন, সঠিক উত্তর কি হবে? আপনারা বলেন, আমি সঠিক উত্তর কি হবে বলেন আপনারা। দেখি আপনারা ধরতে পারেন কিনা। এই প্রশ্নের অপশনে একটু সমস্যা হয়েছে, আপনারা ধরতে পারেন কিনা। দেখেন এখানে পরিমাণবাচক, যেটা পরিমাণ যা, সেটা হচ্ছে মূলত গণনা, একই বোঝায়। এখানে আমরা আরেকটা অপশন যদি দেই, তাহলে দিতে পারি আমরা অঙ্কবাচক, তাই না? অঙ্কবাচক 4 নম্বর অপশন আমরা দিলাম হলো অঙ্কবাচক। পরিমাণবাচক যা, গণনাবাচক তাই, একই হবে।
একই হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? যে সপ্তাহ কি ধরনের সংখ্যা? সপ্তাহ কি ধরনের সংখ্যা, তাই না? তাহলে আমরা যদি বলি, এরকম যদি লিখি আমরা, একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি হয়, তাই হচ্ছে পরিমাণবাচক বা গণনাবাচক। তাহলে সঠিক উত্তর কি হবে? সপ্তাহ কোন ধরনের সংখ্যা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, বলছেন যে গণনাবাচক বা পরিমাণবাচক, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে পরিমাণ যা, গণনাও তাই। সঠিক উত্তর ক এবং ঘ। সঠিক উত্তর ক এবং ঘ, এটা দুটো হলো সঠিক উত্তর। ইভা দেখছে কাজী এমডি 7 দিনের সমষ্টি, হ্যাঁ 7 দিনের সমষ্টি বোঝাচ্ছে, তাহলে ঠিক আছে সমষ্টি, তাহলে হলো পরিমাণ বা গণনাবাচক। পরবর্তী প্রশ্ন চলে যায় আমরা। আমরা রোজ সকালে হাঁটতে যেতাম, বাক্যটি কোন ধরনের কাল? বলেন। এটা খুবই সহজ এবং আমার মনে হয় না খুব একটা কঠিন। আপনারা বলেন এটা সঠিক উত্তর করতে পারেন কিনা একটু সবাই দেখেন। আমরা ক্লাসের শেষের দিকে, আপনারা আরেকটু কষ্ট করে থাকেন, থাকলে আমাদের ক্লাসটা শেষ হবে, আপনারা আরো কিছু শিখবেন, আর আমরা 3-4টা প্রশ্ন সমাধান করব। আজকের ক্লাস শেষের দিকে চলে এসেছি, আপনারা অনেক ধৈর্য ধরে ক্লাসটা করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা ক্লাস শেষের দিকে চলে আসছি, আর 3-4টা কোশ্চেন আমরা শিখে আপনারা সবাই যাবেন, আমিও যাব। বলেন এটা সঠিক উত্তর কি হবে? দেখেন, সাধারণ অতীত, যেটাকে আমরা বলি সিম্পল পাস্ট, তাই না? সিম্পল পাস্ট টেন্স ইংরেজিতে বলা হয় ঘটমান অতীত, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আমরা যদি এখানে ইংরেজিতে বলি সিম্পল পাস্ট, এখানে কি বলবো? পাস্ট কন্টিনিউয়াস, তাই না? পরাঘটিত অতীত, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আপনারা বুঝবেন পাস্ট পারফেক্ট। তাহলে বলেন, এখন বলেন কি হবে? আমরা রোজ সকালে হাঁটতে যেতাম, কি হবে সঠিক উত্তর? কি হবে? রোজ সকালে হাঁটতে যেতাম, কি হবে? এটা সঠিক উত্তর হবে নিত্যবিত্ত অতীত, অর্থাৎ এটাকে বোঝা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট যখন বোঝায়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কোনো ব্যাপার, যে আমি রোজ সকালে সাঁতার কাটতাম, রোজ সকালে আমি পড়তে বসতাম, রোজ সকালে আমি কোনো কিছু লিখতাম, এরকম যখন বোঝায় তখন অবশ্যই সেটা কি হবে? নিত্যবিত্ত অতীত, অর্থাৎ সাধারণ অতীতের একটা অবস্থা এটা মূলত নিত্যবিত্ত অতীত। আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর খ হবে। তাহিরা, মিতা, বর্ষা, হাসান মাহমুদ, সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 23 নম্বর প্রশ্ন, কোন জাতীয় শব্দে মূর্ধন্যস্বর ব্যবহার হয়? এটা বলেন। আমরা আর দুটো প্রশ্ন সমাধান করব, করে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আপনারা আরেকটু ধৈর্য ধরে থাকেন আমার সাথে, আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। বলেন এটা সঠিক উত্তর কি হবে? কোন জাতীয় শব্দে মূর্ধন্য স ব্যবহৃত হয়? দেখেন, দুটো শব্দ, মূর্ধন্যত্ব বিধান একটা, আর একটা হলো সত্য বিধান, ঠিক আছে? এই দুই ধরনের যে রীতি বিধান, এবং এখানে কি হয়? এখানে মূলত তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দে আর একটা হচ্ছে, এটাও মূলত তৎসম শব্দে মূর্ধন্য ষ এর সঠিক ব্যবহার, আর তৎসম শব্দে মূর্ধন্য এর সঠিক ব্যবহার, এটা মূলত হলো নত্যবিধান সত্যবিধানের ব্যাখ্যা। তাহলে কোন জাতীয় শব্দে ষ এর ব্যবহার হয় এখন বলেন। এখান থেকে অপশন আছে, আপনারা দেখেন। আচ্ছা, ব্যাখ্যা দিতে গেলে ক্লাসটা আরো বড় হবে, আমরা আরো ক্লাস করব সামনে ইনশাল্লাহ। আপনাদের পেইড ব্যাচ শুরু হবে সামনের মাসের শুরু থেকেই, আপনারা অনেক ক্লাস পাবেন ইনশাল্লাহ। দেখেন, এখন দেখেন, সঠিক উত্তর হলো মূলত তৎসম, সঠিক উত্তর হবে তৎসম, তাই না? তাহলে আমরা নত্যবিধান কি সত্যবিধান কি জানলাম, এবং সঠিক উত্তর হবে হচ্ছে তৎসম। তাহলে সঠিক উত্তর ঘ দিয়েছেন সবাই, তাহিরা,
আয়েশা, আব্দুল জলিল, বৈশাখী, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেখেন এখন পরবর্তী প্রশ্নে যাই আমরা। শব্দের পূর্বে বসে কোনটি? খুবই সহজ প্রশ্ন, হয়তো উত্তর আপনারা দেন, আমরা ক্লাস শেষের দিকে আপনারা উত্তর দেন, খুব একটা ব্যাখ্যা করার প্রয়োজন নাই। আমরা আগে ক্লাসেও বলেছিলাম, দেখেন প্রত্যয় আমরা জানি সবাই, প্রত্যয় কোথায় বসে? প্রত্যয় বসে শব্দের পরে। প্রত্যয় বসে কোথায়? শব্দের পরে বসে। শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ গঠন করে, সেটা হচ্ছে প্রত্যয়, তাই না? অনুসর্গ কোথায় বসে? অনুসর্গ কিন্তু সেটাও শব্দের পরে বসে, অনুসর্গ পরে বসে। বিভক্তি, বিভক্তি তো আমরা জানি মূলত শব্দের পরে বসে আমাদের মূলত বিভিন্ন কারকে অথবা শব্দের সঙ্গে শব্দের সম্পর্ক স্থাপন করে দেয়, পরে বসে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে উপসর্গ। শব্দের পূর্বে কি বসে? উপসর্গ। শব্দের পূর্বে বসে মূলত নতুন শব্দ গঠন করে। আমরা যদি বলি যে হার, এটা গলার হার হতে পারে, গলার হার, এখানে বললাম যে উপহার, ঠিক আছে, তারপরে আবার বললাম যে পরিহার, তাহলে কি হলো? নতুন শব্দ গঠন হয়ে গেল। তাহলে শব্দের পূর্বে উপসর্গ বসে নতুন শব্দ গঠন করে, তাহলে সঠিক উত্তর হচ্ছে উপসর্গ। সঠিক উত্তর হচ্ছে উপসর্গ। তাহলে এরপরে দেখেন আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন, কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে? এই প্রশ্নটা সর্বশেষ প্রশ্ন, ব্যাখ্যা করে আমরা ক্লাস থেকে বিদায় নিব আজকের মতো। আপনারা উত্তর করেন, আমি ব্যাখ্যা দিব অবশ্যই কিভাবে এসছে। দেখেন, যদি বলা হয় যে বঙ্গ কামরূপী হবে কিনা, প্রাকৃত হবে কিনা, সংস্কৃত বা পালি, সঠিক উত্তর কোনটা হবে আপনারা বলেন। এই প্রশ্নের মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ হবে। অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধরে আছেন আমার সাথে, ক্লাস করছেন খুব ধৈর্য সহকারে। এখন বলেন, এই প্রশ্নটা কিন্তু বারংবার এসছে পরীক্ষায়, আমরা এটা ব্যাখ্যা দিয়ে শেষ করবো। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, দেখেন এখান থেকে প্রশ্ন আসতে পারে, আমি একটু আপনাদের বলে দিই, তো আপনাদের সহযোগিতা করি। ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় প্রথম যে আমাদের কাল্পনিক ভাষা গোষ্ঠী, সেটাকে বলা হয় ইন্দো ইউরোপীয়। এরপরের ধাপ হচ্ছে ইন্দো, এরপরে অনেকগুলো ধাপ রয়েছে, এরপর হচ্ছে ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয়। তারপরে যদি আমরা বলি ভারতীয় আর্য, ভারতীয় আর্য, এবং এরপরে আমরা যদি বলি তাহলে বলবো আমরা প্রাকৃত। প্রাকৃতর পরে হচ্ছে মূলত বাংলা, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে আপনারা বলেন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর বলছেন যে গ, স্বপ্না বলছেন গ, মুসলিমা বলছেন খ, বর্ষা বলছেন 25-এ সি হবে। সি আসলে হবে না, সি হবে মূলত, এটা যদি বলা হতো যে কোন ভাষা থেকে এসছে এবং ওখানে যদি স্পেসিফিক উল্লেখ থাকতো তাহলে বলা যেত স্পেসিফিক। মূলত বঙ্গ কামরূপী, এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যদি বলা হয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা কোন জায়গা থেকে এসছে, তাহলে উত্তর হবে মূলত তখন বঙ্গ কামরূপী রূপী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা এসছে বঙ্গ কামরূপী। তিনি বলছেন যে মূলত এভাবে বলেছেন যে মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত, এরপরে বলছেন অপভ্রংশ, তারপরে বলছেন বঙ্গ কামরূপী, তারপরে বলছেন বাংলা, এভাবে বলেছেন, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে প্রাকৃত। তাহলে উত্তর হলো খ, সঠিক উত্তর হচ্ছে খ। আমি আপনাদেরকে দেখিয়েছি ব্যাখ্যা করে, প্রাকৃত, সঠিক উত্তর হবে প্রাকৃত, সঠিক উত্তর হলো প্রাকৃত। তাহলে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিব। আমাদের 25টা প্রশ্ন সমাধান করলাম, দীর্ঘক্ষণ আমার সাথে আপনারা ছিলেন, অসংখ্য ধন্যবাদ। কবিতার যে ব্যাখ্যা দিয়েছেন আপনারা, আমি একটি কবিতা পড়েছিলাম একেবারেই ক্লাসের শুরুতে, আপনারা বলেছিলাম আপনাদের জন্য একটা আমার থাকবে, কুইজ থাকবে, কবিতা কে লিখেছে, আপনারা কিন্তু সেটা বলেননি। হ্যাঁ, আমি বলছি, কবিতাটা এক লাইন পড়ছি, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক। অপেক্ষা করতে হলে তো আমাকে পড়াশোনা করতে হবে, তাছাড়া অপেক্ষা কেউ করবে না। জীবনে সফল হতে হলে, প্রিয় কারোর জন্য অপেক্ষা করতে হলে, বা সে তাকে পেতে হলে অবশ্যই আমাদের পড়াশোনা করে সফল হতে হবে। নাহলে কিন্তু অনেক কাহিনী আমরা জানি, অনেক কিছু শুনি যে শেষ পর্যন্ত সে থাকে না, ছেড়ে চলে যায়।
আমি চাই সবার জীবন সফল হোক, সবাই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাক এবং আপনারা সবাই সফল হন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি আরেকটা স্লাইড আপনাদেরকে দিচ্ছি। আপনারা যারা এই কোর্স সম্পর্কে জানতে চান তারা এখানে ডিটেলস পাবেন, কিভাবে এখানে আপনারা ভর্তি হবেন এবং কিভাবে আপনারা কোর্সগুলো কিনবেন, কিভাবে আপনারা এখান থেকে উপকৃত হবেন, এগুলো আপনারা জেনে নেবেন। আপনারা এখানে সবকিছু দেওয়া থাকলো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। শুভরাত্রি। নিশ্চয়ই আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।